জামাতকে ৭১-এর ভূমিকা স্মরণ করতে বললেন মির্জা ফখরুল। জুলাই সনদ নয়, প্রয়োজন সংসদ, মন্তব্য হাফিজ উদ্দিনের। নির্বাচনের আগেই গণভোট চায় জামাত। ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে, লন্ডনে দলের আমির। এই যে সকল ক্ষেত্রে দুর্নীতির মহাসয়লাভ, এইটাকে যদি গোলা টিপে ধরা না যায়, এই সমাজ বাঁচবে না। এই সমাজ বেঁচে থাকলে একটা ক্ষণভঙ্গুর সমাজ হিসাবে বেঁচে থাকবে। এরকম সমাজ তো কোনো দেশের নাগরিক কামনা করে। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ, চার্জশিট দেওয়া হবে শীঘ্রই, সংবাদ সম্মেলনে জানালো র্যাব। মগবাজার রেলগেট অবরোধ করল বৃহত্তর সিলেটবাসী। টাঙ্গুয়া এক্সপ্রেস চালু সহ ৮ দফা দাবি। মৌলভীবাজারেও আন্দোলন। ৯ মাস পর সেন্ট মার্টিন খুললেও জাহাজ বন্ধ। নানান সরকারি নির্দেশনায় পর্যটকদের আগ্রহ কম, বলছেন মালিকরা। ভেনেজুয়েলায় হামলার চিন্তা নেই, জানালেন ট্রাম্প। প্রতিরক্ষা শক্তিশালী করতে ৩ মিত্রের সহায়তা চান মাদুরো। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি সালেজুর চৌধুরী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুতেই জিএটিএস-RM নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জিএটিএস-RM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জামাত ইসলামীকে ৭১-এর ভূমিকার কথা স্মরণ করতে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে এক আয়োজনে এই কথা বলেন তিনি। একই আয়োজনে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ নয়, দরকার একটি নির্বাচিত সংসদ। ১৯৭১ হচ্ছে আমাদের অস্তিত্বের কথা, আমাদের পরিচিতির কথা, আমাদের স্বাতন্ত্র্যের কথা। সেই দিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার, সেই ঘোষণা হচ্ছে আমাদের নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের কথা। ১৯৭১ সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই, তাতে আপনার না ঘোষণা আমার কিছু করার নাই। জনগণ তো এমনি ক্ষমতাহীন, তাদের আরো ক্ষমতাহীন করতে হচ্ছে। সুতরাং আমরা চাই বর্তমান যে ব্যবস্থায় নির্বাচন হচ্ছে, সেই ব্যবস্থার মাধ্যমে যাতে নির্বাচন হয়। এই যে আপার হাউসে যে পিআরের মাধ্যমে আপার হাউস গঠন করার প্রয়োজন কথা বলা হয়েছে, এটি নিয়ে কিন্তু কোনো ঐক্যমত হয় না, ঐক্যমত কমিশনে। ইচ্ছে করে না হলে নির্বাচনে দেরি হওয়ার সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভিন্ন মত আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। দুপুরে রাজধানীর নয়াপল্টনে ব্রিফিংয়ে এসব কথা বলেন রিজভী। যদি কারো না থাকে, অভিপ্রায় না থাকে, তাহলে নোট অফ ডিসেন্ট এবং অন্যান্য যে বিতর্কিত বিষয়গুলো তো আলোচনার মাধ্যমেই তো শেষ করা সম্ভব। আন্তরিকভাবে সবাই একমত হলে আলাপ আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে এটা এক জায়গায় উপনীত হওয়া সম্ভব। আমার মনে হয় সেই ক্ষেত্রে ঐক্যমত কমিশন এবং সরকার সহযোগিতা করবে বলেই আমার কাছে মনে হয়। বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করা হবে, এমন আশ্বাস দিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আয়োজনে এমন আশ্বাস দেন তিনি। আমির খসরু বলেন, বড় বড় মেগা প্রজেক্ট নয়, জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা হবে। দেশের সিদ্ধান্ত দেশের মানুষকেই নিতে দেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। আমাদের ইয়াং ছেলেমেয়েরা যারা আছে, মেট্রিক পাস, IA পাস, BA পাস, সবচেয়ে বেশি কিন্তু আনএমপ্লয়মেন্ট কিন্তু এখানে। BA পাস করে কেউ চাকরি পায় না, MA পাস করে কেউ চাকরি পায় না। এই জন্য দুইটা কাজ আছে। একটা হচ্ছে তাদেরকে আপনি কিভাবে এমপ্লয়মেন্টে নিয়ে যাবেন, তাদেরকে চাকরিতে কিভাবে নিয়ে যাবেন। ভিন্ন মতের বিষয়গুলো বাদ দিয়ে সুপারিশ দিয়ে ঐক্যমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে, এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শনিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। বলেন, অন্তর্বর্তী সরকারকে বিতর্কের ভেতর থেকে বের হতে হবে, তা না হলে রাজনৈতিক দলগুলো এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না সেই প্রশ্নও উঠতে পারে। ক্ষমতার বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকার কিছু করলে তা প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেছেন তিনি। তারা চূড়ান্ত সুপারিশ যেটা পাঠিয়েছেন সরকারকে আদেশ জারি করবার জন্য, সেখানে ভিন্নমতের কোনো প্রশ্নই, নোট অফ ডিসেন্টের কোনো প্রশ্নই সেখানে উল্লেখ করা হয়নি। এটাকে ইতিমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল এক ধরনের বিশ্বাসভঙ্গ, এক ধরনের প্রতারণা হিসাবে এটাকে আখ্যায়িত করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, না হলে এর কোনো মূল্য নেই, এমন মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। লন্ডনে স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। জানান, জামাত কাউকে মিথ্যা আশ্বাস দিচ্ছে না, জামাত যা করতে পারবে তাই বলছে। ডাক্তার শফিকুর রহমান এ সময় আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি, তাদের অধিকারের প্রশ্ন কোনো আপোষ করা হবে না। প্রবাসীরা যাতে তাদের ভোটাধিকার পান, এ বিষয়ে জামাত সবসময় সোচ্চার রয়েছে বলেও জানান দলটির আমির। ভাইদের আমাদের প্রতি হক আছে, অধিকার আছে। তাদের এর মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তাদের ভোটের অধিকার। আমি বলি যে এটা বেটা পাওয়ার। আমাদের সমানতালে যুদ্ধ করতে হবে আপনাদের অধিকার আপনাদের আদায় করার জন্য এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। আমরা সরকারকে বলেছি শুধু ভোটার বানালে হবে না, তাদের ভোট আদায়ও নিশ্চিত করতে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের কোনো ভোট নষ্ট হবে না, এমন দাবি করেছেন জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে শাহবাগে জাতীয় জাদুঘরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এমন কথা জানান। বলেন, যারা গণভোট চায় না তারা গণতান্ত্রিক চেতনা হারিয়ে ফেলেছে। পিআর সিস্টেম এখানে চালু করা যায়, কারণ কোন ব্যক্তি এখানে দাঁড়াবে না, দাঁড়াইতে হবে দলকে, এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে তারা এমপি হিসাবে নিয়ে আসবে। দ্বিতীয় একটা যেটা লাভ হবে সেটা হলো জনগণের ভোট পচবে না, জনগণের ভোট নষ্ট হবে না। কেউ যদি 25% ভোট পেয়ে থাকে, 25 জন এমপি তাকে পেতে হবে। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ, শীঘ্রই চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। সকালে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। র্যাব জানায়, নরসিংদীর রায়পুরা থেকে দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় র্যাব সদস্যদের ওপর হামলা করে তারা। মূলত এলাকার চর দখল, বাজার দখল ও আধিপত্য নিয়ে এলাকাটিতে প্রতিনিয়তই সংঘর্ষের ঘটনা ঘটে বলেও জানিয়েছে র্যাব। দীর্ঘদিনের একটা দিন, এখন হুট করে চাইলেই আসলে না, সেটা তদন্তটাকে তদন্তের মতো যেন সুন্দরভাবে শেষ হয় এবং এটার জন্য একটা ভালো রেজাল্ট আসে, আমরা সেটাই সবাই কামনা করি। সো আমি আপনাদেরকে বলবো যে অতি শীঘ্রই এটা আপনার ইনশাল্লাহ। টাঙ্গুয়া এক্সপ্রেস ট্রেন চালু সহ 8 দফা দাবিতে রাজধানীর মগবাজারে রেলগেটে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেছে বৃহত্তর সিলেটবাসী। সকালে তারা এই কর্মসূচি পালন করেন। ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটের জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থামানোর চেষ্টা করেন তারা, পরে ট্রেনটি না থামায় রেল লাইন অবরোধ করে। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আটকে যায়, পরে পুলিশ তাদের রেল লাইন থেকে সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অবিলম্বে দাবি মানা না হলে রেল ভবন ও যমুনা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আগামী দিন যদি আমাদের দাবি পূর্ণ না হয়, আমরা টোটাল সিলেট বিভাগ থেকে শুরু হবে যে অবরোধ, এবারে কমলাপুর পর্যন্ত অবরোধে একবার টোটাল বাংলাদেশকে আমরা অবরোধ করবো ইনশাআল্লাহ আগামী দিনে। এদিকে সিলেট কক্সবাজার ও সিলেট ঢাকা রেলপথে 2টি নতুন ট্রেন চালু সহ 8 দফা দাবিতে পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। শনিবার সকাল 10টা থেকে শুরু হয় এই অবরোধ কর্মসূচি, চলবে বিকেল 5টা পর্যন্ত। এদিকে মৌলভীবাজারের জেলার শ্রীমঙ্গল, কুলাউড়া, শমশেরনগর, ভানুগাছ স্টেশনের দাবি আদায় বাস্তবায়ন কমিটির পাশাপাশি সাধারণ মানুষও এতে একাত্মতা প্রকাশ করেছেন। এখন পর্যন্ত কোনো ট্রেন আটকানোর খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে বিস্তারিত জানাতে কুলাউড়া রেলওয়ে জংশনে যুক্ত হচ্ছেন শেখ সিরাজুল ইসলাম সিরাজ। সিরাজ, অবরোধ কর্মসূচির কি প্রভাব পড়েছে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। যখন আমি এখন দাঁড়িয়ে আছি কুলাউড়া জংশন এলাকায়, আমি সকাল থেকেই কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনগুলোতে কিন্তু রেল যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে। আমি একটু আগে খবর পেয়েছি হবিগঞ্জ পাড়ি দিয়ে শাইস্তাগঞ্জ এবং শ্রীমঙ্গলের গাছে গাছে কিন্তু ঢাকা থেকে সিলেটগামী ট্রেন কিন্তু আটকা পড়েছে লংলা স্টেশনে। আমি এখানে আন্দোলনকারীরা কিন্তু সকাল থেকেই কিন্তু যত সময় গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু আন্দোলনকারীরা জড়ো হতে থাকছে। সেই সাথে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এই কুলাউড়া জংশনে কিন্তু উপস্থিত হয়েছেন। আমি সকাল 10টা থেকে 5টা পর্যন্ত কিন্তু রেলওয়ের সব স্টেশন কিন্তু বন্ধ রয়েছে। আমি এখানে কথা বলবো, আসলে রেলওয়ের একটা ঊর্ধ্বতন টিম কিন্তু এখানে এসেছে আন্দোলনকারীদের সাথে, তারা কথা বলতেছে। সে বিষয়ে আমি একটু কথা বলবো একজন এর সাথে। আসলে এখানে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা টিম, তদন্ত টিম কিন্তু এখানে এসেছে কুলাউড়া জংশনে। তারা কিন্তু আন্দোলনকারীদের সাথে বৈঠক করতেছে এবং তাদের 8 দফা বাস্তবায়নের জন্য কিন্তু তারা কথা বলতেছে। কিন্তু আন্দোলনকারীরা এখনো তারা বলছে তারা আমাকে জানিয়েছে যে তাদের 8 দফা দাবি নেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত থাকবে এবং 5টার ভিতরে যদি আন্দোলন দাবি মানে না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও কিন্তু তারা দিয়েছেন। এই ছিল মৌলভীবাজারের কুলাউড়া জংশন থেকে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। আমি ফিরছি সিরাজ, আপনাকে ধন্যবাদ। নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবনের শীতের আবহে বাড়ছে পর্যটকদের ভিড়। ছুটির দিনে সমাগম বাড়ছে কয়েক গুণ। বনভূমি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন বিভাগ। মনিরুল ইসলাম মনিরের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নদীর বুক ছেড়ে যাওয়া স্টিমার ও ট্রলারে বসে আঁকাবাঁকা নদী, সুন্দরী ও কেওড়া সহ গাছগাছালি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, বাঘের গর্জন, হরিণপালের খুনসুটি আর বানরের এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়ানোর দৃশ্য পর্যটকদের যেন টানছে সুন্দরবনে। শীতের শুরুতেই দুবলর চর, হিরন পয়েন্ট, কটকা, কোকিলমণি, কচিখালি, জামতলা ও কলাগাছি সহ সবখানেই এখন পর্যটকদের ভিড়। বনের অপরূপ সৌন্দর্য, জীববৈচিত্র্য, সূর্যাস্ত, চিত্রল হরিণ, বানর, শূকর, কুমির সহ বিভিন্ন পশু পাখি আর জীববৈচিত্র্যের প্রাণ প্রাচুর্যের কারণে যে সুন্দরবন ডাকে ভ্রমণ পিপাসুদের। তাই তো শহরের কোলাহল ছেড়ে সুন্দরবনে ঘুরতে এসে উচ্ছ্বাসিত দর্শনার্থীরা। বিশেষ করে সুউচ্চ টাওয়ার থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে পর্যটকরা বেশ আনন্দিত। যদিও সরকারি ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় বেশি থাকে। প্রাণবন্ত হয়ে গেছি জায়গাটা দেখে, আমার জীবজন্তু দেখে, কিছু হরিণ দেখলাম, কিছু বাঘ দেখলাম। জায়গাটা অনেক সুন্দর, এত ঘোরার জন্য খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। বানর, আপনার হরিণ এবং বিভিন্ন প্রজাতির পশু পাখি ওরা বসে আছে এবং মানুষ ঢুকতেছে, ওরা এটা খুবই করতেছে, একটা ফ্রেন্ডলি বিহেভ করতেছে এর সাথে। এই বনভূমিকে বাঁচিয়ে রাখতে পলিথিন, প্লাস্টিকের বর্জ্য সহ বনের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বিকল্প নেই বলে মনে করেন ভ্রমণ পিপাসুরা। প্রাকৃতিক এই সম্পদকে আমাদের কিভাবে বাঁচিয়ে রাখা যায়, যাতে এখানে প্লাস্টিক, পলিথিন জাতীয় কোনো দ্রব্য না ফেলে এই সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ নষ্ট না করে। বন বিভাগ এবং সবার কাছে আবেদন করব যেন এই সুন্দরবনকে টিকিয়ে রাখে। আমাদের সামনে যদি এরকম কোনো বড় ধরনের ঝড় আসে, আল্লাহর রহমতে এই সুন্দরবন কিন্তু আমাদেরকে রক্ষা করবে। যাতায়াত ব্যবস্থা উন্নত হলে পর্যটন খাত থেকে বছরে প্রায় 100 কোটি রাজস্ব আয় সম্ভব বলে মনে করেন বন বিভাগের এই কর্মকর্তা। 4টা রেঞ্জে আপনার এই পর্যন্ত পর্যটন খাতে আনুমানিক 4 কোটি টাকার উপরে আমাদের রেভিনিউ আদায় হয়েছে। আর পাশাপাশি তো সুন্দরবনের অন্যান্য যে বিষয়গুলো আছে, মাছ, কাঁকড়া আহরণের, গোলপাতা আহরণ, মধুর আহরণ, সিজনাল যেগুলো হয় সেগুলো অনুযায়ী আমাদের আহরণ চলছে, রাজস্ব আহরণ চলছে। গত 1.5 মাসে সুন্দরবনের 4টি রেঞ্জ থেকে প্রায় 4 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানায় বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে পর্যটক হরার শঙ্কায় জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মালিকেরা। সংশ্লিষ্টরা বলছেন, সেন্ট মার্টিন চালুর খবরে শুরুর দিকে থেকে বেশ সাড়া পেয়েছিলেন তারা। তবে বিভিন্ন নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পর পর্যটকদের মধ্যে আগ্রহ কমে গেছে। এছাড়া টেকনাফের পরিবর্তে কক্সবাজার থেকে জাহাজ ছাড়ার সিদ্ধান্তের কারণে দূরত্ব বেড়ে যাওয়ায় জাহাজের পরিচালনা খরচও বেড়েছে বলে দাবি তাদের। হিমাগারের আলুর নিয়ে বিপাকে রংপুরের গঙ্গাচড়ার কৃষকেরা। তাদের অভিযোগ, প্রতি কেজিতে সংরক্ষণ খরচ 27 টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে 8 থেকে মাত্র 9 টাকা দরে। কৃষি বিপণন বিভাগ বলছে, আলুর দর পতনে শুধু গঙ্গাচড়াতেই কৃষকদের লোকসান হতে পারে অন্তত 40 কোটি টাকা। সুজন আহমেদের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়ার বেশিরভাগ হিমাগারেই গত মৌসুমের প্রায় অর্ধেক আলু সংরক্ষিত রয়েছে। কৃষকের অভিযোগ, প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 20 থেকে 22 টাকা, হিমাগার খরচ আরও 7 টাকা। অথচ বাজারে আলু বিক্রি হচ্ছে মাত্র 8 থেকে 9 টাকা কেজিতে। দর পতনে লোকসান গুনতে হচ্ছে তাদের। 2.5 টাকা 2 টাকা এরকম কেজিতে। যদি ফের মাল যদি খারাপ হয় তাহলে সর্বোচ্চ বস্তায় 60-70 টাকা এরকম পাওয়া যায়। আলুর দামে নাই, আলু নেয় না, কৃষক কান্দি কান্দি বাড়িতে চল। আমি যে আলু আবাদ করছি, আমার এবার 1 লাখ টাকা লস হয়েছে। হিমাগার মালিকরা বলছেন, এখনো 20,000 মেট্রিক টন আলু হিমাগারে মজুত আছে, যা হিমাগারে ধারণ ক্ষমতার অর্ধেক। কৃষকরা আলু বের না করলে বিপাকে পড়বেন তারাও। আমাদের মনে করেন যে ভাড়ার ক্ষতি হবে, তারপরে এই আলুগুলা যদি বিক্রি না হয়, অবিকৃত থাকে যায়, তাহলে তো আমাদের একটা ফেলানোর জায়গাও পাওয়া যাবে না। সরকার যে রেট দিচ্ছে সেই রেটে এখানে কোনো আলু বেচা কেনা হয়নি। কারণ আলুর বাজার তো এখন বর্তমান 8 টাকা 8.5 টাকা। কৃষি বিপণন বিভাগ বলছে, হিমাগার থেকে আলুর দাম কেজি প্রতি 22 টাকা নির্ধারণ করলেও তার বাস্তবায়ন নেই। ক্রেতা সংকট থাকলে চলতি মৌসুমে শুধু গঙ্গাচড়ায় কৃষকদের লোকসান হতে পারে প্রায় 40 কোটি টাকা। কৃষকরা যেন তাদের ন্যায্য মূল্য পায়, 22 টাকা মূল্য নির্ধারণ করেছে গেটে কোল্ড স্টোরেজের। আমরা কৃষি বিপণন থেকে এটা যাতে বাস্তবায়ন হয়, প্রতিটা জেলা প্রতিটা কোল্ড স্টোরেজে আমাদের লোকজন যাচ্ছে এবং তদারকি করতেছে। কিন্তু বাস্তবে বিক্রি কম হওয়ার কারণে আর সময় কম থাকার কারণে আর লোকজন এই 22 টাকাটা পাচ্ছে না। ক্ষতি পুষিয়ে নিতে আন্তর্জাতিক বাজারে আলু রপ্তানি বাড়ানোর দাবি কৃষকদের। চলতি মৌসুমে গঙ্গাচড়ায় 6,500 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে প্রায় 1,93,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঐক্যমত্য কমিশনের কাজ ছিল ঐক্যমত্য তৈরি করা, সে কাজে তারা ব্যর্থ হয়েছে বলেছেন বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ আয়োজিত আলোচনায় তিনি এমন অভিযোগ করেন। বলেন, শেষ পর্যন্ত একটা অনৈক্যর দলিল হাজির করেছে কমিশন, যেখানে কোনো ঐক্য নেই। অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম যারা বলেন, শেখ হাসিনা চলে যাওয়ার পর আরেকজনকে সেখানে বসানো হবে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এমন ছিল না। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, রাজনীতিতে মেধাবীদের অংশগ্রহণ কমেছে, এটা উদ্বেগজনক। ঐক্যমত্য কমিশনের কাজই ছিল ঐক্যমত তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো? আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচয়ভাবে হাজির করা হলো। ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে খুব শক্ত হওয়া উচিত। আর আমরা বিশ্বাস করি যে রাজনীতি আর আগের মতো থাকবে না। আগে যেমন পেশি শক্তির রাজনীতি ছিল, সেই রাজনীতি আর চলবে না। রাতভর বৃষ্টিতে হাঁটু পানির নিচে ডুবে গেল চাঁপাইনবাবগঞ্জ শহর। অনেক বাসাবাড়ি সহ বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে এখনও ডুবে আছে। শহরের ক্লাব, সুপার মার্কেট, নিউ মার্কেট, পুরাতন বাজার, নিমতলা, বালুবাগান, আরামবাগ, শান্তিমোড় সহ বিভিন্ন এলাকা এখনও ডুবে রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শহরবাসী। বাসাবাড়িতে বৃষ্টির পানি ঢুকে আসবাবপত্র তলিয়ে গেছে, পানিবন্দী হয়ে পড়েছেন অনেকেই। জেলার বিভিন্ন স্থানে ধানসহ শীতকালীন সবজির ক্ষেতও পানির নিচে তলিয়ে আছে।
এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। চট্টগ্রামের খাতুনগঞ্জে দেশীয় পেঁয়াজে সয়লাভ, তবুও সংকট হু হু করে বাড়ছে দাম। অনেকের অভিযোগ, আমদানি বন্ধ থাকার সুযোগ বুঝে তৎপর হয়ে উঠেছে সিন্ডিকেট। পাইকারিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 90 টাকা কেজিতে, খুচরাতে আরও বেশি দামে বিক্রি হয় হতাশ ক্রেতারা। পাইকাররা বলছেন, দেশীয় পেঁয়াজের সংকট না থাকলেও ক্রয় মূল্য বেশি, তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে পেঁয়াজ। দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি বলেছেন, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের পেছনেও এমন প্রশাসনিক দুর্বলতা কাজ করেছে। শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবসে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন দোভাল। অজিত দোভাল এ সময় আরও বলেন, রাষ্ট্র গঠনে কার্যকর শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। সাধারণ মানুষ আগের চেয়ে এখন অনেক সচেতন এবং উচ্চাকাঙ্ক্ষী বলেও মন্তব্য করেন তিনি। দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকার পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের পেছনেও এমন প্রশাসনিক দুর্বলতা কাজ করেছে। আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। তাই রাষ্ট্রেরও তার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হবে। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদ আয়োজনের সাথে থাকা সবাইকে ধন্যবাদ।